কোটা আন্দোলনের যে সংস্কার দাবি, বাংলাদেশের খুনি হাসিনা নিরীহ ছাত্র জনতার উপর যে গুলি চালিয়েছে, আমরা প্রবাসী যোদ্ধারা সহ্য করতে না পেরে তার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি। আমরা জানি রাজতন্ত্র দেশে যদি প্রতিবাদ করি 1 থেকে 4-এর ঊর্ধ্বে যদি কেউ সমবেত করে রাজতন্ত্র আইনে ফাঁসি হবে। আমরা ফাঁসিকে তোয়াক্কা করে আমরা দেশকে খুনি হাসিনাকে পতন করার জন্য আমরা হাজারো জনতা, হাজারো যুবক, হাজারো ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি। তার প্রতিবাদে আজকে ইউএই কারাগারে 500-র অধিক আজকে আমরা কারাবন্দী। তার ভিতরে আমি একজন 10 বছর সাজাপ্রাপ্ত, আমার ডানে জুড়ে ছিলেন উনি 25 বছর সাজাপ্রাপ্ত। আজকে আমরা টোটাল 114 জন আমরা মুক্তি পেয়েছি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কার যে নেতৃবৃন্দ, তাদের উদ্যোগের কারণে প্রফেসর ইউনূস স্যারের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে। আমরা খবর পেয়েছি ইউএই জেলার পুলিশ সুপার আমাদেরকে বলেছে, তোমরা আবার জন্ম পেয়েছ, তোমাদের নতুন প্রফেসর ইউনূস সাহেব তোমাদের জন্য দিন রাত দরবার করে আমাদেরকে মুক্তি হয়েছে, না হলে কিন্তু আমরা মুক্তি পেতাম না। আজকে যে আমি ধন্যবাদ জানাই প্রফেসর ইউনূস সাহেবকে, উনি আমার জীবন দিয়েছে এবং 500 যুবকের রেডিমেড যুদ্ধের জীবন দিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে যারা সাংবাদিকেরা আছেন, আমাদের কাছে আমার প্রশ্ন, আমার ডাইনে উপদেষ্টা আছেন, বাবু উপদেষ্টা বাংলা সরকার আছেন, আমি একজন ব্যবসায়ী, আমি দীর্ঘ 25 বছর এখানে ব্যবসা করি। আমার ইউএইতে 2 মিলিয়ন দিরহাম সমপরিমাণের ব্যবসা আছে। এই ব্যবসা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে আমি আসতাম রাজার বেশে, আজকে আমি এসেছি, আমি জেলখানার মধ্যে আমি আমার জেলে জুতা নিয়ে আসছি। আজকে এই জামা আমি 2 মাস পরেছি, আমি কোনো জামা পাই নাই, কাপড় পাই নাই। তারপরও আমি ইউএই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। ইউএই গভর্নমেন্টকে। আজকে যারা আমার ভাইয়েরা এখন আছেন, আপনারা জানেন যে 57 জন না, প্রথম তারা রায় দিয়েছে 57, তার 1 সপ্তাহ পরে আবার রায় দিয়েছে 57, টোটাল 114 জন। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট জানে 57, টোটাল 114 জনের রায় হয়েছে। তার বিরুদ্ধে 12 জন যাবজ্জীবন 25 বছর, আর বাকিগুলা 10 বছর করে। আর যারা এখনো বাকি আছে, আমি আমার উপদেষ্টার নেতৃবৃন্দ বলবো, প্রফেসর স্যারকে বলবো, তাদেরকে অবসর মুক্তি করার জন্য তাদেরকে কিন্তু এখানে হাইডিং করে রাখছে। আমরা আজকে দেখেছি 500-র অধিক আমরা যে জেলে ছিলাম এখনো তারা আছে, তাদের কোনো সাজা হয় নাই, এমনি রাখে দিচ্ছে। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাবো, তাদের প্রতি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আর আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের ব্যাপারে যেন সুদৃষ্টি দেখে। আজকে আমরা ঘরের ভিখারি হয়ে গেছি। আজকে আমার ছেলে আছে, আমার পরিবার আছে, আমি শূন্য হাতে আজকে এসেছি, যেন আমাদের প্রতি শূন্য ধরে রাখে। 52 আন্দোলনে আমি ছিলাম না, যেহেতু আমার জন্ম হয়নি। 71 আন্দোলনে আমি ছিলাম না, তখন আমার জন্ম হয়নি। কিন্তু 2024 সালের আন্দোলনে আমি ছিলাম, যেহেতু আমার জন্মগ্রহণ করা হয়ে গিয়েছিল, আর আন্দোলনে যোগ দেওয়ার মতো বয়সও আমার হয়ে গিয়েছিল। দেশকে ভালোবাসার জন্য যথেষ্ট বয়সও হয়ে গিয়েছিল। দেশকেও ভালোবাসি, দেশের মানুষকেও ভালোবাসি। আর এই ভালোবাসা থেকেই হচ্ছে যে আমাদের এই আন্দোলনটা করা। তো বিষয়টা হচ্ছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা যেহেতু প্রবাসী, 12 ঘন্টা 14 ঘন্টা সবাই কর্মে ব্যস্ত থাকে, তারপর কিছু সময় পেলে সেটা হচ্ছে মোবাইলে আসে। তো সমস্ত ব্যস্ততার পরে যখন মোবাইলে আসি, তখন আমরা দেখতে পাই গুলির শব্দ, শুনতে পাই। কোথাও দেখি রাস্তার মধ্যে রক্ত ছিটে ফোটা পড়ে আছে, কোথাও দেখি বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, বোনদেরকে মারা হচ্ছে, ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে। তো এগুলা দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি, তারপর যদি বলি আমি একজন মুসলিম হিসাবে সহ্য করতে পারিনি, তারপর যদি বলি আমি আমার ইমানি চেতনা থেকে আমি বসে থাকতে পারিনি। আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নই যে আমি দলের স্বার্থে আমি করেছি, ঠিক আছে। আমি যেটা করেছি সেটা আমি আমার দেশকেও ভালোবাসি, আমি আমার ছাত্র ভাই মানে মানুষকেও ভালোবাসি। আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। তো ওই জায়গা থেকে আমরা হচ্ছে আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি। আর তখন আমি ওই দেশের কানুন সম্পর্কে খুব বেশি জানতাম না, যেহেতু খুবই নতুন মানুষ। কিছুটা অবগত ছিলাম, কিন্তু যতটুকু অবগত ছিলাম ততটুকু আমাকে রুখে রাখতে পারেনি। আমি যতটা কষ্ট পেয়েছিলাম বাংলাদেশের অবস্থা দেখে, তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম। আমি জানতাম কিছুটা হয়তো ক্ষতি আমার হবে, কিন্তু প্রবাসী ভাইদের এত ক্ষতি হবে আমি জানতাম না। জানলে হয়তো বা অন্য ব্যবস্থা নিতাম। আমি আমার ক্ষতি জেনেও আমি বের হয়েছি। যাই হোক, যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম তখন দেখা গেল আমরা কিছু সংখ্যক মানুষ, আমি যতটুকু জানি ইউএইতে ফার্স্ট মনে হয় আমরাই মাঠে নেমেছিলাম, আমি যতটুকু জানি। আর এর আগে কেউ নেমেছে কিনা আমি অবগত নেই। আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে ছোটখাটো আমার আইডিয়া আছে, আমি ওইখানে অ্যাক্টিভ ছিলাম।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে জানিয়ে দিই যে আমরা আন্দোলন করা উচিত। এভাবে আর কতদিন আমরা সহ্য করব? ছাত্র ভাই বোনদের প্রতি এভাবে অত্যাচার করা, সাধারণ মানুষদের উপর অত্যাচার করা, সবসময় চুপ করে থাকলে হয়তো বা এটা বেড়েই যাবে। তো আমাদেরকে কথা বলা উচিত। হয়তোবা যুদ্ধটা আমি দেশে এসে করতে পারিনি, যেহেতু আমি দেশে ছিলাম না, আমি অন্য দেশে থেকেই করেছি। যুদ্ধের স্বাদটাও হয়তো, যুদ্ধের গ্রানটাও হয়তো আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি ঠিক, যুদ্ধের গ্রানটা কিন্তু আমি সফলতার গ্রানটা আমি সাথে সাথে পাইনি। কেন পাইনি? কারণ আমি একটা আবদ্ধ ঘরে ছিলাম। আমি না শুধু আমরা ছিলাম একটা আবদ্ধ ঘরে, এমন একটা আবদ্ধ ঘরে ছিলাম যেখানে হচ্ছে যে আমরা কোনো ধরনের কোনো নিউজ শুনতে পাইনি। যেটা বলতে নিচ্ছিলাম যে যুদ্ধ অংশগ্রহণ করেছি ঠিক, যুদ্ধের সফলতার গ্রান্টটা আমরা পাইনি, কারণ আমরা এমন একটা আবদ্ধ ঘরে ছিলাম যেখানে হচ্ছে যে বাহিরের বাতাসটাও ঠিকভাবে আসে না। তো এই দেশের স্বাধীনতার গ্রান্ট আমি কোথা থেকে পাবো? যেহেতু আমাদের প্রবাসীদের কর্মসংস্থান ওইখানেই ছিল, অনেকগুলো স্বপ্ন নিয়ে প্রবাসীরা কিন্তু এই দেশ ছেড়ে যায়। দেশের মানুষের স্বপ্ন, পরিবারের স্বপ্ন, নিজেরও স্বপ্ন থাকে। তো ওইখানে যাওয়ার পর যেহেতু আন্দোলনে জড়িয়ে পড়েছি এবং ওই দেশের কানুন ভঙ্গ করার কারণে আমাদেরকে ওইখান থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। তো সবাই কেউ কম ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো বেশি গিয়েছে, কারো কম গিয়েছে। তো আমি সবার পক্ষ থেকে বলতে চাই, এখানে শুধু 57 জনকে কেউ আলাদা করবেন না, ঠিক আছে? আমাকে কে কি বলেছে আমি সেটা ভুলে যেতে চাই। আল্লাহ ওদেরকেও মাফ করে দেখ, আমাকেও মাফ করে দেখ। আমার সম্পর্কে অনেকে জানছে যে পরবর্তী লোকেরা আমার উপর বা আগের কিছু লোক আমার উপর আমাকে হুমকি দামকি দিয়েছিল। তো ওরা হুমকি দামকি দেওয়ার একটা কারণও আছে, যেহেতু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা কেউ ভিন্ন দলের কিনা আমি জানি না। তো আমি চাই এদেরকে আলাদা করা না হোক, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা মানুষকে, যারা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি দেশের সরকারকে বলতে যাই, যতটুকু শুনেছি উনি নতুন আসছে, এর মধ্যে অনেক সমস্যার পর সমস্যা ফেস করতে হচ্ছে। তো ওনার জন্য এটা অনেক টাফ হচ্ছে আমি মনে করি। তো শুধু আমি ওনাকে বলবো না, আমি বলবো দেশের মানুষ এখন উনি মিলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, ওদেরকে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় আমি অনেকটা কৃতজ্ঞ থাকবো। আর আমার কথা আমি বলতেছি না, কারণ আমি কোনো কিছুর আশায় আমি এই যুদ্ধে নামি নাই, কোনো কিছু আমি চাইও না, শুধু আমার জন্য দোয়া করবেন সবাই।